ব্রাজিল ব্রাজিল মানে বিশ্বকাপের টপ ফেভারিট টিম, কিন্তু গত 5টা বিশ্বকাপ অর্থাৎ 2002 সালের পর থেকে আমরা তাদের বড় কোনো অর্জন দেখতে পাচ্ছি না। তার পেছনে কয়েকটা কারণ আছে, সেই কারণগুলো আজকে বলার চেষ্টা করব। পাশাপাশি 2026 বিশ্বকাপে তাদের স্টার্টিং 11 এবং প্লেয়ারদের স্ট্রং এবং উইক জোন বলার চেষ্টা করব। আর হ্যাঁ, যারা এখনো আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করতে পারেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন। ব্রাজিলের দুটি স্ট্রং জোনের মধ্যে প্রথমটি হচ্ছে গোল কিপিং পজিশন, যেখানে অ্যালিসন এবং এডারসন খুবই ভালো ওয়ার্ল্ড ক্লাস গোলকিপার, কিন্তু তাদেরও কিছু সমস্যা আছে। আমরা তাদের স্পেসিফিকেশন একটু দেখে নিই। প্রথমে যদি বলতে হয় অ্যালিসন বেকার হলো রিলায়েবল অল, আমরা বলতে পারি 1-to-1 সিচুয়েশনে সে আনবিটেনেবল। আবার বিগ ম্যাচের ক্ষেত্রে খুব ভালো পারফরমেন্স করতে পারে। আবার যদি আমরা পেনাল্টি সিচুয়েশনের কথা বলি সেক্ষেত্রেও এলিট ক্লাস লেভেলের সেভ দিতে পারে। আর যদি আমরা উইক জোনের কথা বলি সেক্ষেত্রে ইনজুরি হিস্ট্রি খুবই খারাপ। আবার বল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও অ্যালিসনের কিছু সমস্যা আছে, যেটা ব্রাজিলকে হয়তো ভোগাইতে পারে। এখন আসি এডারসনের দিকে। এডারসন শুটিং স্টপিং এ একটু সমস্যা আছে, কিন্তু মডার্ন ফুটবলের ক্ষেত্রে গোলকিপিং হিসাবে বেস্ট হিসাবে বলা যায়। বিশেষ করে লং পাসিং এর ক্ষেত্রে, কুইক ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, বিল্ড আপ প্লেইং এর ক্ষেত্রে সে ওয়ার্ল্ড ক্লাস আসলে ভূমিকা পালন করে। সেক্ষেত্রে অ্যালিসনের থেকে এডারসন একটু এগিয়ে, কিন্তু যদি আমরা দেখি যে শুট স্টপিং কনসিস্টেন্সি অ্যালিসনের অবশ্যই এডারসনের থেকে বেটার হবে। আধুনিক ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পজিশন হচ্ছে লেফট ব্যাক অ্যান্ড রাইট ব্যাক, আর ব্রাজিলের এই দুইটা পজিশনের সমস্যা, অর্থাৎ এই দুইটা পজিশন ব্রাজিলকে খুব বেশি ভোগাতে যাচ্ছে। রাইট ব্যাকে উইজলি খেলবে সাধারণভাবেই, সে খুব ভালো ফাস্ট ট্র্যাকার, আবার ওভারল্যাপ করতে পারে, আবার কাউন্টার অ্যাটাকে খুব ভালো সাপোর্ট দিতে পারে। কিন্তু তার সমস্যা হলো কি, ডিফেন্সিভ যে এক্সপিরিয়েন্সটা তার তুলনামূলকভাবে কম। আবার যখন পজিশনিং মিস্টেকটা খুব বেশি করতে থাকে, অর্থাৎ যখন কাউন্টার অ্যাটাকগুলো হয় সে তার পজিশন ধরে রাখতে পারে না। আবার যদি আমরা লেফট ব্যাকের দিকে যাই সেক্ষেত্রে আলেক্সান্দ্রো, তারও কিছু সমস্যা রয়েছে, যেটা হলো বিশেষ করে সে ডিফেন্সিভ প্লেয়ার আর কি, ডিফেন্সিভ ডিসিপ্লিনে খুব স্ট্রং, আবার এক্সপিরিয়েন্সও হাই। কিন্তু সমস্যা হলো আধুনিক ফুটবলের যে বল ডিস্ট্রিবিউশন বা অ্যাটাকিং পজিশন সেটা খুবই খারাপ তার, অর্থাৎ সেফ ডিফেন্সিভ অপশন কিন্তু অ্যাটাকের ক্ষেত্রে খুব নর্মাল হয়ে যায়। অর্থাৎ ব্রাজিলকে এই দুইটা পজিশনে খুব বেশি ভোগাবে। আবার কখনো কখনো রাইট ব্যাক হিসাবে দানিলোকে খেলানো হয়। দানিলা একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার, ট্যাকটিক্যাল দিক থেকে খুবই ভালো, কিন্তু বয়স বাড়ার কারণে তার স্পিড আগের থেকে অনেক কম হয়ে গেছে। আর ব্রাজিলে যদি ডিফেন্সের কথা বলা হয় সেক্ষেত্রে যে সেন্টার ব্যাক দুইজন আসবে, এই দুইটা পজিশনই ব্রাজিলের জন্য একটু গুরুত্বপূর্ণ। অর্থাৎ যদি আমরা বলি যে গ্যাব্রিয়েল মেগালয়েস এবং মার্কিউনাস এই দুইটা পজিশন, আবার ব্রেমার আছে। বিশেষ করে আমরা যদি মার্কিউনাসের কথা বলি সেটা হলো লিডারশিপে খুবই ভালো, এক্সপিরিয়েন্স এলিট লেভেল, আবার পজিশনিংটা পারফেক্ট করতে পারে, সাথে ডিফেন্সিভটা খুব ভালো করতে পারে। কিন্তু যদি এমন হয় যে বিপরীত দলের স্ট্রং প্লেয়ার চলে আসে, অর্থাৎ ফিজিক্যাল স্ট্রং স্ট্রাইকারদের বিরুদ্ধে সে খুব বেশি ভালো করতে পারে না, অর্থাৎ সেখানে তার একটু ঘাটতি রয়েছে। তারপরে যদি আমরা সেন্টার ব্যাক দেখি, হলো গ্যাব্রিয়েল মেগালয়েস সেন্টার ব্যাক, ভালো কথা। এই প্লেয়ারটা আমাদের সব থেকে বেশি স্ট্রং আর কি, যে বিশেষ করে সেন্টার ডিফেন্ডার হিসাবে, অর্থাৎ ফিজিক্যাল ডোমিনেশন খুব ভালো, এয়ার ডুয়েল মাস্টারও ভালো, অ্যাগ্রেসিভ ট্যাকটিক্যালও করতে পারে ভালো। আর উইকজন যদি বলি সেক্ষেত্রে হাই স্পিড কাউন্টার অ্যাটাকে একটু মিস্টেক করে, কিন্তু সেন্টার ব্যাকের আসলে হাই স্পিড কাউন্টার ব্যাক করার দরকার পড়ে না, শুধুমাত্র ফিজিক্যাল ডমিনেট করতে পারলে হয়, অ্যাগ্রেসিভ ট্যাকটিক থাকলে হইতে পারে। আর একজন ভরসার প্লেয়ার হলো ব্রেমার, সেন্টার ব্যাক, ভেরি স্ট্রং ডিফেন্ডার, অন ভার্সেস অন সিচুয়েশনে খুব ভালো কাজ করতে পারে। আবার তার রিলায়েবিলিটি খুবই ভালো, কিন্তু তার সমস্যা হলো কি বল প্লেয়িং অ্যাবিলিটি এভারেজ টাইপের, ফাস্ট অ্যাটাকারদের বিরুদ্ধে সেও কি করে, স্ট্রাগল করে। ট্র্যাডিশনাল স্ট্রং ডিফেন্ডার এবং ডিফেন্সিভ অল টাইপ প্লেয়ার আর কি। এখন যদি আমরা ফুল ডিফেন্সের কথা বলি তাহলে লেফট ব্যাক এবং রাইট ব্যাক এই দুইটা পজিশনে ব্রাজিলকে অবশ্যই ভোগাবে। আর যদি আমরা সেন্টার ডিফেন্ডারের কথা বলি সেক্ষেত্রে এখানে একটু অ্যাডভান্টেজ পাবে, কিন্তু আধুনিক ফুটবলের ক্ষেত্রে লেফট ব্যাক এবং রাইট ব্যাক এই দুইটা পজিশনই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই পজিশন দুটার কারণে ব্রাজিল এই বিশ্বকাপে অনেকটাই ভুগবে। আধুনিক ফুটবলের প্রাণ বলা হয় মিডফিল্ডারকে। এই মিডফিল্ডার নিয়ন্ত্রণ করে গেম আসলে কিভাবে ফ্লো হবে, এই মিডফিল্ডাররাই গেমের ফ্লো কন্ট্রোল করে থাকে। আর ব্রাজিলের ক্ষেত্রে এই পজিশনটা খুবই ভালো, বিশেষ করে ক্যাসিমিরো, লুকাস পাকুয়েতা আর ব্রুনো গোমেরেস, এই তিনজন প্লেয়ার ব্রাজিলের মিডফিল্ডে নিয়ন্ত্রণ করবে, যারা আসলেই ভালো করবে বলে আমরা মনে করি। প্রথমে যদি আমরা ক্যাসিমিরোর কথা আসি, ক্যাসিমিরো অবশ্যই একজন ডিফেন্সিভ মিডফিল্ডার, আবার অ্যাটাকিংও খুব ভালো সাপোর্ট দিয়ে থাকে, অর্থাৎ মিডফিল্ডার শিল্ড মেশিন বলা হয় ক্যাসিমিরোকে। আবার অ্যাটাকিং অল ক্লাস, বিগ ম্যাচের মেন্টালিটি খুব এলিট ক্লাস হয়। আবার যেহেতু বয়স বাড়ছে সেহেতু স্পিডের একটু সমস্যা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ ডিফেন্সিভ প্রোটেক্ট করার মেইন অল আমাদের ক্যাসিমিরো, আবার এক্সপিরিয়েন্স লিডারশিপ এগুলো খুবই ভালো। সেকেন্ডলি ব্রুনো গোমেরেস সেন্টার মিডফিল্ডার,
যার বল কন্ট্রোল এক্সিলেন্ট, আবার পাসিং রেঞ্জ এলিট ক্লাস, আবার গেম কন্ট্রোলটা খুব ভালো করতে পারে। আর এটা সব থেকে বড় অ্যাডভান্টেজ হলো ব্রুনো গোমেরেজ ডিফেন্সে খুব বেশি হেল্প করতে পারে, অর্থাৎ অ্যাটাকিংও যেমন ভালো, ডিফেন্সিভে যে হেল্প করবে এইটাও খুবই ভালো। অর্থাৎ এই পজিশনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেটা অবশ্যই অনেক ভালো করে বলে মনে করি। এরপরে বলতে হয় লুকাস পাকুয়েতা, হয়তো স্টার্টিং 11-এ থাকবে না, মাঝে মাঝে থাকতে পারে। ক্রিয়েটিভিটি হাই লেভেলের, স্কিলফুল একটা প্লেয়ার, কিন্তু সমস্যা হলো একটা, সেটা হলো কনসিস্টেন্সি প্রবলেম, অর্থাৎ ধারাবাহিকভাবে সে পারফর্ম করতে পারে না, এটা তো মেন সমস্যা। অর্থাৎ আমরা যদি ওভারঅল দেখি মিডফিল্ডারটা, সেক্ষেত্রে ব্রুনো গোমেরেজ এবং ক্যাসিমিরো দুইজন ব্রাজিলের মিডফিল্ডটাকে নিয়ন্ত্রণ করবে, এটা বলা যায়। ব্রাজিলের সবচেয়ে স্ট্রং জোন হচ্ছে তাদের ফরওয়ার্ড লাইন। যদি ফরওয়ার্ড লাইনের প্লেয়াররা ঠিকঠাকভাবে পারফর্ম করতে পারে, সেক্ষেত্রে হেক্সা মিশন তাদের এই 26 সালে পূরণ হবে বলে আমি মনে করি। বিশেষ করে নেইমার, রাফিনহা, ভিনিসিয়াস এবং কুনহা, এরা একদম ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। বিশেষ করে যদি আমরা ভিনিসিয়াস জুনিয়র যাই, লেফট উইং প্লেয়ার, যে স্পিডে তো মনস্টার আমরা জানি, আবার ড্রিবলিংয়েও এলিট ক্লাস, আবার 1 ভার্সেস 1 যদি আমরা বলি, সেক্ষেত্রে আনস্টেবল প্লেয়ার। কিন্তু কিছু তো সমস্যা আছে, সেটা হলো ডিসিশন মেকিংয়ে সমস্যা থাকে, মাঝে মাঝে কোরাজ দেয় না, এটা তার একটু সমস্যা। কিন্তু আমরা ভিনিসিয়াস জুনিয়রকে চিনি, সে আসলে কত মাপের ভালো মাপের প্লেয়ার। অর্থাৎ ব্রাজিলের মেইন অ্যাটাকিং উইপেন হলো ভিনিসিয়াস জুনিয়র এবং ম্যাচ উইনিং পোটেনশিয়ালিটি খুব বেশি তার ভেতরে। এরপরে রাফিনহা আমাদের রাইট উইং প্লেয়ার, সেটা কি ক্রসে পারফেক্ট প্লেয়ার, এটা কি ওয়ার্ক রেট স্পিড খুবই ভালো, হাই শুট খুবই ডেঞ্জারাস, কিন্তু এটারও সমস্যা হলো যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিতে পারে। অর্থাৎ উইঙ্গার হিসাবে সে ক্রিয়েটর হিসাবে বলা যায়, আর প্রেশার তৈরি করার জন্য একদম পারফেক্ট প্লেয়ার। অর্থাৎ লেফট উইং এবং রাইট উইং দুইটা পজিশনে ব্রাজিলের পারফেক্ট বলা যায়। এরপরে আমরা আসি পারফেক্ট নাম্বার 9 যেটাকে বলে। এই পজিশনটা কুনহা খুবই ভালো, অর্থাৎ মুভমেন্ট ইন্টেলিজেন্সি খুব ভালো, লাইন আপ প্লেয়ার, স্ট্রং, আবার প্রেসিং অ্যাগ্রেসিভলি খুবই ভালো, কিন্তু সমস্যা হলো যে মাঝে মাঝে ফিনিশিংয়ে একটু সমস্যা হয়, কিন্তু প্লেয়ারটা খুবই বেটার নাম্বার 9 হিসাবে। যদি এখানে এনরিকের পরিবর্তে জিও পেড্রোরে ইন করা যায়, তো সেক্ষেত্রে এই নাম্বার 9 পজিশনটা আরও ভালো হইতো। অর্থাৎ কুনহা যদি কোনোভাবে ইনজুর্ড হয়, সেক্ষেত্রে নাম্বার 9 অর্থাৎ পারফেক্ট নাম্বার 9 হওয়ার মতো কোনো প্লেয়ার থাকবে না। এরপরে যদি বলতে হয় অন অ্যান্ড অনলি আমাদের সকলের ফেভারিট নেইমার জুনিয়র, যে বিশেষ করে লেফট উইংয়ে খেলতো, কিন্তু বর্তমানে সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলে। আমরা সবাই জানি যে এলিটে ড্রিবলিংয়ে সে এলিট ক্লাস, ক্রিয়েটিভ, জিনিয়াস, বিগ ম্যাচ এক্সপিরিয়েন্স তার খুব বেশি, কিন্তু কনসার্ন হলো যে ইনজুরির কারণে নেইমার অনেকটা ব্যাকফুটে চলে গেছে, আর ফিটনেস কনসার্নের কারণেও পারফরমেন্সটা অনেক লেস হচ্ছে। কিন্তু আমরা তার উপরে ভরসা রাখি, অর্থাৎ নেইমার, ভিনিসিয়াস, রাফিনহা এবং কুনহা, এই চারজন মিলে ব্রাজিলের ফরওয়ার্ড লাইন আপ করছে, মনস্টার টাইপের করছে। অর্থাৎ কোনো একটা দলের ডিফেন্সকে ভেঙে চড়ে দেওয়ার মতো ক্ষমতা তাদের আছে। এই ব্রাজিল স্কোয়াডে আছে স্পিড, স্কিল, এক্সপিরিয়েন্স এবং সাম্বা ফুটবল ম্যাজিক। কিন্তু ওয়ার্ল্ড কাপ জিততে হলে লাগবে কনসিস্টেন্সি, ফিনিশিং অ্যান্ড ডিফেন্সিভ স্টেবিলিটি। যদি নেইমার ফিট থাকে এবং ভিনি অ্যান্ড রাফিনহা ফর্মে থাকে, তাহলে ব্রাজিল 2026 ওয়ার্ল্ড কাপ জেতার অন্যতম ফেভারিট টিম।